হঠাৎই শহরে একের পর এক মেয়ে নিখোঁজ হতে শুরু করে। কয়েকদিন পর পর এক একটা মেয়ের লাশ পাওয়া যায়, তবে আবার তাদের হাতের ছোট আঙুলটা কাটা। এই মেয়েটার নাম দিবিয়া। সেও এই কিলারের ফাঁদে কোনোভাবে পড়ে যায়। তো আমাদের আজকের গল্প হচ্ছে, কে এই লোকটা, কেনই বা এরকম করছে, আর কিভাবেই বা দিবিয়া লোকটার হাত থেকে বেঁচেছিল। তো কথা বলছিলাম 2024 সালে মুক্তিপ্রাপ্ত তামিল মুভি হোয়াইট রোজের কথা। তাহলে চলুন শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই। সে একটা বাস স্টপে দাঁড়িয়েছিল। একটু পর একজন লোক একটা গাড়ি নিয়ে এসে তাকে নিয়ে যায়। সিন আসে লোকটার বাড়িতে। সিন দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কি হচ্ছে। এদিকে না হয় আমরা নাই গেলাম। একটা সময় আমরা দেখতে পাই লোকটা মেয়েটার গলায় একটা সিরিঞ্জ পুশ করে তাকে মেরে ফেলে। এরপর মেয়েটার লাশটা একটা পলিথিনে ভরে অন্য আরেকটা রুমে নিয়ে যায়। সিন আসে কয়েকদিন পর। একদিন সকালে একটা ছেলে নদীর কিনারায় বোতল বাতল এগুলো খুঁজতে গিয়েছিল। হঠাৎ ছেলেটার চোখে পড়ে একটা বস্তার মধ্যে টুকরো টুকরো করে রাখা একটা মেয়ের লাশ। ছেলেটা তখন এটা কোনোভাবে পুলিশকে জানায়। পুলিশ এসে এসবের তদন্ত করে জানতে পারে এই মেয়েটারও হাতের ছোট আঙুলটা নেই। তার মানে শহরে এতদিন ধরে যে খুনগুলো হচ্ছে তার পেছনে একজনই কিলার জড়িত আছে। তো এরপর আমাদের দিবিয়া নামে একটা মেয়েকে দেখানো হয়। সেও মনমরা হয়ে বাস স্টপে দাঁড়িয়ে আছে। তো এরপর সিন আসে কিছুদিন পূর্বে। দিবিয়া আর তার মেয়ে দিয়া আর তার হাজব্যান্ড আশরাফ, এই নিয়েই তাদের পরিবার। আশরাফ দেশের বাইরে থাকে, আজই দেশে এসেছে। বাবাকে হঠাৎ এভাবে দেখে দিয়া অনেকটাই খুশি হয়। তো এরপর তিনজন মিলে একটু হাসি খুশি গল্প সল্প করে। দিবিয়া বলে, চা খাবে? আশরাফ বলে, ভালো কিছু খাইনি, অনেক দিন হয়ে গেছে। তুমি রেডি হয়ে যাও, আমরা বাইরে যাব। দিবিয়া বলে, আমি বানিয়ে দেব। আশরাফ বলে, আমরা বাইরে যাই না, একটু বেশি চয়েস পাবো। এতে করে দিবিয়া যেন একটু রাগ করেই সেখান থেকে চলে যায়। বিষয়টা বুঝতে পেরে আশরাফও তখন দিবিয়ার কাছে যায়। দিবিয়া বলে, আচ্ছা, আমি কি তোমাকে ভালো খাবার বানিয়ে দিতে পারি না যে তোমাকে বাইরে গিয়ে খেতে হবে? আশরাফ তখন বলে, বিষয়টা হচ্ছে আমার বউটা যদি এখন খাবার বানাতে লাগে তো সে ক্লান্ত হয়ে যাবে আর রাতে সিন ক্রিয়েট করবে। এভাবেই আশরাফ দিবিয়াকে খুশিতে মাতিয়ে তুলে। তো এর কিছুক্ষণ পর সিন আসে একটা রেস্টুরেন্টে। খাবার টাবার অর্ডার করে তারা তিনজন খেতে বসে। তবে দিবিয়া কেন জানি খুব বিরক্ত ফিল করে। দিয়া বলে, মা, আমাকে খাইয়ে দাও না। দিবিয়া অনেক রেগে বলে, তোমার হাত নেই নাকি? নিজের হাতে খাও। আশরাফ বুঝতে পারে আর বেশি দেরি করা যাবে না, আর হাত দিয়ে রেস্টুরেন্টের ওয়েটারদের ইশারা করে কেকটা নিয়ে আসতে। আসলে আজ দিবিয়ার জন্মদিন ছিল, আর তাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আশরাফের যত সব নেকামো। বুঝতে হবে ভাই, বউকে যে ইমপ্রেস করতে হবে। তো এরপর সবাই মিলে কেক টেক কেটে সময়টা ভালোই কাটায়। তো এরপর তারা যখন বাড়ি ফিরছিল তখন দেখে মাঝ রাস্তায় পুলিশের ব্যারিকেড দেওয়া। আশরাফ এগুলোকে ইগনোর করে বাইকটা নিয়ে সামনে এগোয়। তখনই দেখে তাদের একটু সামনেই একটা গাড়িতে কয়েকজন লোকের উপর কয়েকজন লোক অনবরত গুলি করে যাচ্ছে। এগুলো দেখে তারা তো ভীষণ ভয় পেয়ে যায়। আশরাফ যখনই বাইকটা টান দিবে তখনই একটা গুলি গাড়ির পেছনের গ্লাস ভেঙে সামনের গ্লাস ভেদ করে আশরাফের মাথায় এসে লাগে। সঙ্গে সঙ্গে আশরাফের হাত থেকে বাইকটা ছিটকে গিয়ে সামনে থাকা গাড়িটার উপর পড়ে, আর তারা সবাই নিচে ঠাস করে পড়ে। দিবিয়া একটু সময়ের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল। উঠে দেখে আশরাফ আর নেই। দিয়াকে জড়িয়ে ধরে সে কান্না করতে শুরু করে। পরের দিন সকালে যখন দিবিয়া টিভি ছাড়ে তখন দেখে গতকাল রাতে যে আশরাফের মৃত্যু হয়েছিল এটাকে পুলিশ ডিপার্টমেন্ট অন্যভাবে নিয়ে নিয়েছে। আসলে গতকাল রাতে গাড়িতে থাকা লোকদের উপর যারা ফায়ারিং করছিল তারা সবাই পুলিশ ছিল, আর গাড়িতে থাকা লোকগুলো ছিল পাকিস্তানের সবচেয়ে বড় টেরোরিস্টের গ্যাং লিডার। তাদেরকে ধরার জন্যই তারা গুলি করছিল, আর আশরাফ সামনে পড়লে অনাকাঙ্ক্ষিতভাবে একটা গুলি তার মাথায় এসে লাগে। তাই পুলিশ ঝামেলা না পাকিয়ে বিষয়টা একটা সমাধানের দিকে নিয়ে যাওয়ার জন্য আশরাফকেও টেরোরিস্টদের একজন লোক বানিয়ে বিষয়টা চারদিকে ছড়িয়ে দেয়। বিষয়টা জানতে পেরে দিবিয়া আরও ভেঙে যায়। একজন নিরপরাধ ব্যক্তি
এর উপর এরকম একটা মন্তব্য। এদিকে ঘরেও খাবার নেই। দিয়া রান্নাঘরে খোঁজাখুঁজি করে কিছু খাওয়ার জন্য, কিন্তু ঘরে বিন্দুমাত্র কোনো খাবার নেই। দিয়া দিবিয়াকে বলে, মা, আমার অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু ঘরে একটুও খাবার নেই। দিবিয়া দিয়াকে বুকে জড়িয়ে ধরে। এদিকে একটু পর বিল্ডিং এর মালিক এসে বলে, এই মাসেরও আজ 20 দিন চলল, গত 3 মাসেরও ভাড়া বাকি। নিজেকে কি মনে করো তুমি? দিবিয়া বলে, আমি বুঝতে পারছি স্যার, আমাকে একটু টাইম দিন, আমি সামনের মাসে আপনার সব টাকা দিয়ে দেব। লোকটা বলে, সামনের মাসে কি? আমার চেহারা দেখে তোমার কি বোকা মনে হয়? এইভাবে ঘরে বসে থাকলে আকাশ থেকে টাকা আসবে নাকি? বাইরে বেরিয়ে এর জন্য কাজ করতে হয়। দেখো, তোমাকে আমি 2 দিন টাইম দিচ্ছি, এর ভেতরে যদি আমার টাকা না দাও তো সব জিনিসপত্রের সাথে তোমাকেও আমি বাইরে ছুঁড়ে ফেলতে দ্বিধাবোধ করব না। দিবিয়ার পাশের বাসায় থাকতো কাবিয়া নামে একটা মেয়ে, যার সাথে দিবিয়ার ভালো একটা বন্ডিং ছিল। সে সব কথা শুনে লোকটাকে এসে বলে, তুমি মানুষ নাকি ও মানুষ? বেচারির এমনিতেই গতকাল রাতে স্বামী মারা গেছে, এই দুঃখে বাইরে বেরোনোর সাহস করতে পারছে না, আর তুমি কিছু টাকার জন্য তার উপর এমন বিহেভ করছো। তোমরা শুধু টাকাই চিনো, তাই না? এই নাও গত 3 মাসের ভাড়া, আর এই মাস শেষ হলে বাকি টাকা আমার কাছ থেকে নিয়ে নিও। আরে বাদ দাও তো, এরা বড় স্বার্থপর লোক। দিয়া, যাও তো মা, 2টো প্লেট নিয়ে আসো। আর দিবিয়াকে বলে, যতই দিন যাক না কিছুই বদলাবে না, এখন সব কিছু ভুলার চেষ্টা করো, আর ভাবো আগে কি করতে হবে। সময় অনেক কিছুই বদলে দেয়, তোমারও ভালো দিন আসবে, এই আত্মবিশ্বাসটা নিজের মধ্যে তৈরি করো। এদিকে দিয়া প্লেট নিয়ে আসলে কাবিয়া যে কিছু খাবার এনেছিল তার থেকে একটা অংশ দিয়াকে দেয়, আর আরেকটা অংশ দিবিয়াকে দিয়ে বলে, নাও তুমিও খাও। কিন্তু দিবিয়া বলে, আমার ক্ষুধা নেই। কাবিয়া বলে, তোমার কষ্টে আর দুঃখে তো পেট ভরবে না। সময় কারো জন্য দাঁড়িয়ে থাকে না, সব দুঃখের একমাত্র ঔষধই হচ্ছে টাকা। তোমার কথা না হয়ে ছেড়েই দিলে, সে তো বাচ্চা, তার কথা কি একবার ভেবে দেখেছো? তোমাকে এবার সবকিছু সাইটে রেখে দিয়ার জন্যই বাঁচতে হবে, এই কথাটা তোমার মাথায় সব সময় রাখতে হবে। তো এর পরের দিন দিবিয়া তার বাবার কাছে যায়। তার বাবা বলে, কে তুমি মা? দিবিয়া বলে, পাপা। লোকটা বলে, কে তোমার পাপা? আমার মেয়ে তো মারা গেছে আজ থেকে 5 বছর আগে। দিবিয়া সবকিছু ভেঙে বললেও লোকটা দিবিয়ার কোনো কথাই শুনে না, বরং অপমান করে দিবিয়াকে বাড়ি থেকে বের করে দেয়। তো এরপর দিবিয়া তার নিজের মতো করে একটা চাকরি খুঁজতে থাকে। এভাবেই 3-4 দিন চলে যায়, কিন্তু দিবিয়া কোনো চাকরিরই সন্ধান পায় না। একদিন দিবিয়া যখন একটা দোকান থেকে বাড়ি যাচ্ছিল, তখনই তার সাথে কাবিয়ার দেখা হয়। দিবিয়া কাবিয়াকে সবকিছু ভেঙে বলে, আমি আর পারছি না কাবিয়া, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও না। তো এর পরের দিন কাবিয়া তার একজন পরিচিত লোকের দোকানে দিবিয়াকে নিয়ে যায়, আর লোকটাকে বলে, তার একটা চাকরির দরকার, আপনি যদি তাকে ব্যবস্থা করে দিতেন। লোকটা বলে, আরে আমারই তো একজন লোক প্রয়োজন কাউন্টার চালানোর জন্য। আচ্ছা, তুমি কি কম্পিউটার চালাতে পারো? দিবিয়া বলে, আপনি দেখিয়ে দিলে আমি শিখে যাব। লোকটা বলে, তাহলে কাল থেকে চলে আসো, তোমাকে আমি প্রতি মাসে 12,000 টাকা করে দেব। দিবিয়ার কাবিয়া এরপর খুশি মনে সেখান থেকে চলে আসে। তো এর পরের দিন থেকে দিবিয়া দোকানে যেতে শুরু করে। ধীরে ধীরে সে সবকিছু শিখতে থাকে। দিয়াকেও দিবিয়া স্কুলে ভর্তি করে দেয়। এভাবেই দিন যেতে শুরু করে। প্রত্যেক দিন দিয়ার স্কুল বিকেল 5টায় ছুটি হলে স্কুল বাস দিয়াকে দোকানের সামনে নামিয়ে দিয়ে যায়। কিন্তু আজ দিয়াকে তো স্কুল বাস দোকানের সামনে নামিয়ে দিয়ে যায়, তবে দিবিয়া যখন দোকান থেকে বেরোয় দিয়াকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, তখন দেখে দিয়ার স্কুল ব্যাগ তো এখানেই পড়ে আছে, কিন্তু দিয়া নেই। দিবিয়া এদিকে ওদিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও দিয়াকে খুঁজে পায় না। একটু পর তার কাছে একটা কল আসে, আর আমরা জানতে পারি আশরাফ মারা যাওয়ার আগে একটা বিজনেস খোলার জন্য পরিমল নামে একজন লোকের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। দিবিয়া ফোন পেয়ে তাড়াতাড়ি পরিমলের আড্ডাতে আসে, আর তাকে জিজ্ঞেস করে, আমার মেয়ে কোথায়? পরিমল বলে, তোমার মেয়ে ঠিক আছে, আমার টাকা দিয়ে মেয়েকে নিয়ে যাও। দিবিয়া বলে, আমাকে একটু টাইম দিন, আমি আপনার সব টাকা দিয়ে দেব। পরিমল বলে, আর তোমাকে কত টাইম দেব? 6 মাস অলরেডি চলে গেছে, এখনো টাইম চাচ্ছ? তোমরা নিজেদের কি মনে করো, যত সায় দেওয়া যায় ততই তোমরা মাথায় উঠে নাচো। 2-3 টাইম দিচ্ছি, এর ভেতরে যদি আমি আমার টাকা না পাই, আজকাল থাইল্যান্ডের লোকেরা ভালোই টাকা দিচ্ছে, মনে রেখো কথাটা।
দিবিয়া বলে, আমি পুলিশকে গিয়ে কমপ্লেন করব। পরিমল তখন হাসতে শুরু করে। আসলে পরিমল একজন অনেক বড় গুন্ডা। বলে, এই যে তুমি এখন পুলিশের কথা বললে না, এদের আমি টাকার মতোই পকেটে রাখি। শুন কান খুলে, সময় মতো যদি টাকা না নিয়ে আসিস তো তোর মেয়ের আশা ছেড়ে দিস। যে দেশের কাস্টমার দেখব বেশি টাকা দিচ্ছে তার কাছে বিক্রি করে দেব। সিন আসে দিবিয়ার বাসায়। এমন একটা পরিস্থিতি তাকে সম্পূর্ণ ভেঙে ফেলে। ছাদে দাঁড়িয়ে কান্না করছিল। কাবিয়া তখন এসে জিজ্ঞেস করে, কি হয়েছে দিবিয়া, তুমি কান্না করছো কেন? দিবিয়া বলে, আমি বুঝতে পারছি না কি করব। আশরাফ যদি সেদিন না মরে আমি মরে যেতাম, তাহলে হয়তো আজ আমাকে এতটা কষ্ট ভোগ করতে হতো না। আমি শুধু দিয়ার মুখের দিকে তাকিয়েই বেঁচে আছি, আর এখন তাকেই পরিমল আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আমি বুঝতে পারছি না এতগুলো টাকা আমি কোথা থেকে ম্যানেজ করব। কাবিয়া তখন বলে, আশেপাশের মানুষের মতো তুমিও যেমনটা জানো যে আমি একটা কল সেন্টারে জব করি, কিন্তু দিবিয়া ব্যাপারটা হচ্ছে আমি একজন কল গার্ল। আমার ঘরের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যার জন্য আমাকে এই রাস্তাটা বেছে নিতে হয়। পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমার কাছে এছাড়া আর কোনো রাস্তা ছিল না। কিছু পাওয়ার জন্য কিছু হারাতেও হয়। আমি মনে করি আমি কোনো ভুল করিনি। আজ আমার ফ্যামিলি সবাই খুশি। আর আমি এটা ক্লেম করছি না যে আমি যা করছি তা ঠিক, তবে খারাপও না। তো এর পরের সিনে আমরা দেখতে পাই দিবিয়াও এই কাজটার সাথে জড়িত হয়ে যায়, কারণ এছাড়া তার কাছেও আর কোনো অপশন ছিল না। একটা জামা এনে কাবেয়া দিবিয়াকে বলে, আমাদের ড্রেসের উপর ভিত্তি করেই আমাদের রেট সেট হয়, এটা পরে নে। কুমারকে আমি নাম্বার দিয়ে দিয়েছি, সে তোকে কল করবে, ভয় পাওয়ার কিছু নেই। আর যদি কোনো প্রয়োজন পড়ে আমাকে কল করিস। আচ্ছা তুই তাহলে এবার রেডি হয়ে যা। দিবিয়া রেডি হলে তার একটু পর কুমার দিবিয়াকে কল করে সবকিছু ভেঙে বলে, কোথায় আসতে হবে, কি করতে হবে। তুমি যে বাস স্টপে দাঁড়িয়ে থাকবে সেখানে তোমাকে একটা লাল রঙের গাড়ি পিক করতে আসবে। তুমি শুধু গাড়িতে উঠে বসে যেও, বাকিটা পরে আমি তোমাকে কল করে বলবো। আর এই সিনটাই আমরা মুভির শুরুতে দেখেছিলাম, মনে আছে কি? আচ্ছা যাই হোক, দিবিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে, আমি জানি এই কাজটা মোটেও ভালো না, জানি না এর পরিণাম শেষে কি হবে, তবে আমি বাধ্য কাজটা করার জন্য। দিয়া মা, তোকে বাঁচানোর জন্য এছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই। জানি না লোকেরা কি বলবে, কিন্তু এতে আমার কিছু এসে যায় না। শুধু তুই মা আমার উপর ভরসা রাখিস। তার একটু পর লাল রঙের গাড়িটা এসে দিবিয়াকে নিয়ে যায়। সিন আসে কিছুক্ষণ পর লোকটার বাড়ি। তবে লোকটার হাব সাপ দিবিয়ার মোটেও পছন্দ হয় না। ঘরের ভেতর এসে দিবিয়া কিরকম জানি অস্বস্তি ফিল করে, তাই সে চলে যায় ওয়াশরুমে। হাত মুখ ভালো করে ধৌত করে হঠাৎ দিবিয়ার চোখ আয়নার উপর পড়ে, আর তার হাতের আংটিটা দেখে আশরাফের কথা মনে পড়ে যায়। আংটিটা দিবিয়া যখন আঙুল থেকে খুলতে যায় তখনই আংটিটা হাত থেকে ফুসকে বেসিনের নিচে পড়ে যায়। এরপর দিবিয়া যখন আংটিটা বের করার জন্য বেসিনের নিচে হাত দেয় তখনই তার হাতে একটা কাটা আঙুল বেরিয়ে আসে। ভয়ে মুখ চেপে ধরে সে নিজেকে কোনোভাবে সামলায়। তাড়াতাড়ি করে কাবেয়া আর কুমারের কাছে কল করে, কিন্তু লোকটার বাড়ি এমন একটা জায়গায় ছিল যেখান থেকে একটুও নেট পাওয়া যায় না। দিবিয়া এদিকে ওদিকে ফোনটা নিয়ে ঘুরতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। এদিকে লোকটা ড্রাগস নিয়ে একেবারে মাতাল হয়ে যায়, আর এমন এমন ভাব করে যাতে করে এটা স্পষ্ট বোঝা যায় লোকটা মোটেও সুবিধার না। মিউজিক ছেড়ে একটা মেয়েকে কল্পনা করে নাচতে থাকে। এই মেয়েটাকে ভালো করে চিনে রাখুন, সামনে কিন্তু মেয়েটাকে নিয়ে একটা বিশাল টুইস্ট আছে। দিবিয়া এদিকে এখানে নেটওয়ার্ক না থাকায় কাউকে কল করতে পারছিল না, তাই শেষমেশ ইমার্জেন্সি কল সেন্টারে কল করে। ওদিক থেকে এই লোকটা ফোন রিসিভ করে। দিবিয়া বলে, প্লিজ স্যার আমাকে বাঁচান, আমি একজন কিলারের ঘরে ফেসে গেছি, আমি ভীষণ ভয় পেয়ে আছি, আমাকে সে যে কোনো সময় মেরে ফেলতে পারে। দিবিয়ার কাছ থেকে তখন লোকটা সমস্ত ডিটেলস নেয়। দিবিয়া বারবার বলছিল ও আমাকে মেরে ফেলবে, প্লিজ আমাকে বাঁচান। লোকটা বলে, আচ্ছা তুমি এত শিওর হয়ে কিভাবে বলছো যে লোকটা তোমাকে মেরে ফেলবে? দিবিয়া বলে, আমি এখন বাথরুমে আছি, এখানেই আমি একটা মেয়ের ছোট আঙুল কাটা অবস্থায় দেখতে পেয়েছি, সে নিশ্চয়ই এখানে এর আগে কোনো মেয়েকে মেরেছে। এদিকে লোকটা দিবিয়ার ফোনে সিগন্যাল না থাকায় দিবিয়ার লোকেশন টেক করতে পারছিল না। লোকটা বলে, তুমি ভয় পেও না, পুলিশ তোমাকে খুঁজে বের করবে। দিবিয়া বলে,
আমি জানি না আমি বাঁচতে পারবো কিনা স্যার, তবে আমার একটা ছোট নিষ্পাপ মেয়ে আছে, তার আমি ছাড়া আর কেউ নেই, আর তাকেও আমার চোখের সামনে দিয়ে একটা লোক নিয়ে যায়। আমার এতে কিছুই করার ছিল না। লোকটা বলে, কে তোমার মেয়েকে নিয়ে গেছে? দিবিয়া বলে, পরিমল। সবাই তাকে সিঙ্গারাও বলেই চিনে। ও একজন ফাইন্যান্সার। তার কাছ থেকে আমরা কিছু টাকা বিজনেস করার জন্য নিয়েছিলাম। আমি যদি তাকে 2 দিনের মধ্যে টাকাগুলো না দিই, তবে সে আমার মেয়েকে থাইল্যান্ডে বিক্রি করে দেবে। লোকটা দিবিয়াকে অনেক মোটিভেট করে আর বলে, তুমি চিন্তা করো না, পুলিশ তোমাকে বাঁচাবে। লোকটা এরপর দিবিয়া যে টাওয়ারের সিগন্যাল থেকে কল করেছিল, ওখানকার পুলিশকে কল করে বলে, অমুক জায়গার টাওয়ার থেকে দিবিয়া নামে একজন মেয়ে ইমার্জেন্সি কল করেছিল, বলছিল সে একজন কিলারের ঘরে ফেসে গেছে। আপনাদের এই এরিয়ায় যদি কোনো গাড়ি বা স্টোরের উপর সন্দেহ লাগে, দ্রুত ইনভেস্টিগেট করুন। এদিকে বর্ষা নামে এই মেয়েটা দিবিয়ার কল রেকর্ড বের করতে গিয়ে জানতে পারে সিম কার্ডটা আশরাফের নামে রেজিস্টার আছে, যে আশরাফ আজ থেকে 2 মাস আগে ইনকাউন্টারে মারা গেছে। এটা জানতে পেরে লোকটার মাথায় তো আকাশ ভেঙে পড়ে। আসলে এই লোকটার নাম ভেটরি। সিন আসে ফ্ল্যাশব্যাকে। ভেটরি সিনিয়র অফিসার আজ তার টিমকে অফিসে ডেকেছে। এখানে আজ তাদের র এজেন্ট শর্মা এসেছে। শর্মা বলে, আমরা না কখনো টেরোরিজমকে সাপোর্ট করি আর নাই বা করব। আমরা চাই এই টেরোরিজমকে একেবারেই ভেনিশ করে দিতে। সিনিয়র অফিসার বলে, আমরা রিলায়েবল সোর্সের মাধ্যমে জানতে পারি আজ রাতে চেন্নাই আজার আহমদ আসছে। সে একজন বড় টেরোরিস্ট। কিভাবে কি করবে এটা তুমি জানো। এখন প্ল্যান বানানোর সময় না। যেভাবেই হোক তাকে হয় ধরতে হবে, না হলে উপরে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আজ রাতেই এই চ্যাপ্টারটা শেষ করতে হবে। এরপরই আমরা দেখতে পাই ভেটরি আর তার টিম রাতের বেলা প্ল্যান মোতাবেক টেরোরিস্টদের উপর অ্যাটাক করে। তবে দুর্ভাগ্যবশত আশরাফ সামনে পড়লে হঠাৎই এই মেয়েটার বন্দুক থেকে একটা গুলি এসে আশরাফের মাথায় লাগে আর আশরাফ মারা যায়। সিনাসে কল সেন্টার ভেটরির কাছে বসে আরো বলে, এই নাম্বারে আজ রাতে 2টো ইনকামিং কল এসেছিল। নাম্বার 2টি একই ছিল। কুমার নামে একজন কলার ছিল। আমি তাকে কলও করেছি কিন্তু ধরেনি। একটু পর দিবিয়া যে টাওয়ারের আন্ডারে কল করেছিল, ওখানকার পুলিশ খোঁজখবর নিয়ে কল সেন্টারে জানায়, অর্ডার মোতাবেক আমরা পুরো এরিয়া চেকিং করেছি, কিন্তু এরকম কাউকেই পাইনি। আপনারা যদি লোকেশন ঠিক করে দিতে পারেন, আমরা আরো কড়াভাবে দেখতে পারি। এদিকে ভেটরি হঠাৎ মনে পড়ে, আরে রেখা তো ওই জায়গাতেই ডিউটি করছে। তাই সে রেখাকে কল করে সবকিছু ভেঙে বলে আর তাকে কুমারকে খুঁজতে বলে। একটু পর আমরা দেখতে পাই রেখা একটু খুঁজাখুঁজি করার পর কুমারকে খুঁজে বের করে। কুমার তো প্রথম দিকে কিছু জানে না বলে ভান করছিল। রেখা ভয় দেখিয়ে পুলিশ স্টেশনে নিয়ে আসবে যখন বলে, তখন সে সবকিছু সত্যি করে বলে দেয়। আমি মেয়েদের মাধ্যমে ব্যবসা করি, আরো এনতেন অনেক কিছু। রেখা তখন জিজ্ঞেস করে, দিবিয়াকে কোথায় পাঠিয়েছিস? কুমার বলে, ও তো আজকেই জয়েন করেছে। আমি তাকে নতুন একজন কাস্টমারের কাছে পাঠিয়ে দিয়েছি। রেখা বলে, কে এই কাস্টমার? কুমার বলে, আপনিও ম্যাডাম, এত ডিটেলস দিয়ে কি করবেন? লোকটা কল করলো, আমরা রেড বললাম, সে রাজি হলো, আমরা তাকে পাঠিয়ে দিলাম। এছাড়া আমি আর কিছু জানি না। রেখা তো অনেক রেগে যায়, বলে, শালা টাল্লু, তুই এরকম কিভাবে অজানা একজন লোকের কাছে তাকে পাঠিয়ে দিলি? তাকে কয়েকটা থাপ্পড় দিয়ে লোকটার নাম্বার নিয়ে রেখা ভেটরিকে কল করে বলে, আমরা তাকে খুঁজে পেয়েছি। সে একজন মেয়েদের ব্রোকার। সে দিবিয়াকে কোনো এক কাস্টমারের কাছে পাঠিয়ে দিয়েছে বলছে। আমি এর সমস্ত ডিটেলস আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, একবার চেক করে দেখে নিন। এদিকে দিবিয়া অনেকক্ষণ ধরে লোকটাকে এটা ওটা দিয়ে বাথরুমে বাহানা বানিয়ে আছে আর এই আশায় বসে আছে তাকে তো কেউ বাঁচাতে আসবে। এভাবে অনেকটা সময়ই কেটে যায়। এবার লোকটার দিবিয়ার উপর সন্দেহ লাগে আর বারবার দরজায় ধাক্কা দিয়ে ডাকতে থাকে। দিবিয়া আর বাহানা বানিয়ে তাকে আটকে রাখতে পারে না। সে তখন ভেটরির কাছে কল করে আর বলে, এখনো তো কেউ আসলো না স্যার। লোকটা বারবার দরজায় এসে নক করছে, যে কোনো সময় সে ভেতরে চলে আসতে পারে। আমাকে লোকটা মেরে ফেলবে স্যার। ভেটরি দিবিয়াকে অনেক মোটিভেট করে। নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখো দিবিয়া, তোমার কিছুই হবে না। যেভাবেই হোক তোমাকে ওখান থেকে বেরোতে হবে, অন্তত পক্ষে তোমার বাচ্চার জন্য। এদিকে লোকটা একটা কুড়াল দিয়ে দরজা ভাঙতে শুরু করেছে। দিবিয়া তখন তাড়াহুড়ো করে এদিকে ওদিকে খুঁজতে থাকে ভারী কোনো জিনিস।
জিনিস যেটা দিয়ে লোকটার উপর আঘাত করে সে পালাতে পারে। কিছু খুঁজে না পেয়ে শেষে ফ্লাশ ট্যাঙ্কের খাবারটা খুলে খাবারটা নিয়ে দরজার সাইডে এসে দাঁড়িয়ে থাকে। এদিকে লোকটার দরজা ভেঙে যখন বাথরুমে ঢুকে তখনই দিবিয়া ফ্লাশ ট্যাঙ্কের খাবারটা দিয়ে লোকটার মাথায় জুড়ে আঘাত করে। এরপর বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু লোকটার এতে করে কিছুই হয় না। দিবিয়া রুমের এদিকে ওদিকে ছুটতে থাকে, দরজাও খোলার চেষ্টা করে, কিন্তু সবগুলো দরজাই লোকটা লক করে রেখে দিয়েছে। দিবিয়া আর পালাতে পারে না। একটা সময় লোকটা দিবিয়ার মাথায় একটা হাতুড়ি দিয়ে জুড়ে আঘাত করে, সঙ্গে সঙ্গে দিবিয়া অজ্ঞান হয়ে যায়। লোকটা তখন দিবিয়াকে টেনে আরেকটা রুমে নিয়ে যায়। এরপর লোকটা হাত মুখ ধুয়ে রিল্যাক্স হওয়ার জন্য আবার মাল টানতে লেগে যায়, কিন্তু দেখে তার সিগারেট শেষ হয়ে গেছে। তাই সে গাড়িটা নিয়ে সিগারেট আনতে বের হয়। বাড়ি থেকে বেরোতেই তার ফোনে সিগন্যাল চলে আসে। এদিকে পুলিশ তো তার ফোন টেক করে আছে। সাথে সাথেই কল সেন্টারে লোকটার ফোনের নোটিফিকেশন আসে। বর্ষা বিষয়টা জানতে পেরে ভেট্রিকে গিয়ে বলে, স্যার, লোকটার ফোন অ্যাক্টিভ হয়ে গেছে। আমি তার লোকেশন চেক করে নিয়েছি। সে অমুক জায়গা দিয়ে কার ড্রাইভ করে যাচ্ছে। ব্যাটারি বলে, তুমি লোকেশন ট্রেস করতে থাকো আর সাথে আমাকে আপডেট দিতে থাকো। এভাবেই কিছুক্ষণ সময় কেটে যায়। ব্যাটারি লোকটার লোকেশন টেক করে তার কাছে পৌঁছায়। লোকটা ব্যাটারিকে দেখে পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে লোকটা একটা গোডাউনের ভেতর এসে লুকিয়ে যায়, আর ব্যাটারি আসলে আড়াল থেকে ব্যাটারির উপর অ্যাটাক করে। শুরু হয় দুজনের মধ্যে রামধুলাই। একটা সময় লোকটা একটা স্টিলের পাইপ ব্যাটারির পেটে ঢুকিয়ে দেয়। ব্যাটারি কোনোভাবে তার বন্দুকটা দিয়ে লোকটার বুকে গুলি করে প্রাণ বাঁচায়। সিন আসে হাসপাতালে। আমাদের ব্যাটারিকে দেখানো হয় সে ট্রিটমেন্ট নিয়ে হাসপাতাল থেকে বেরোচ্ছে। রেখা বলে, আপনি ভুল আবার ভাববেন না স্যার, আপনি দিবিয়ার জন্য এতটা রিস্ক নিচ্ছেন কেন? আপনি কি তাকে আগে থেকেই চিনেন? ব্যাটারি বলে, আশরাফ, যাকে আমরা এনকাউন্টারে মেরেছিলাম, তার স্ত্রী দিবিয়া। আর আমরা যে কিলারকে খুঁজছি এই লোকটাও তো হতে পারে, যার সম্বন্ধে দিবিয়া হয়তো জানে। এরপর আমাদের ওই লোকটাকে দেখানো হয় সে হাসপাতালের সিটে অজ্ঞান হয়ে পড়ে আছে। ডাক্তার তাকে ট্রিটমেন্ট করে বাঁচিয়ে নিয়েছে। নার্স মেয়েটা ডাক্তারের সাথেই ছিল। ডাক্তার মেয়েটাকে বলে যায় লোকটার খেয়াল রাখতে। ডাক্তার চলে যাওয়ার পর মেয়েটা যখন লোকটার চেহারা দেখে কেন জানি মেয়েটা লোকটাকে ভীষণ ভয় পায় আর চিৎকার করে বাইরে বেরিয়ে আসে। ভেট্রি তখন তাকে জিজ্ঞেস করে, কি হলো, তুমি কি তাকে চিনো? মেয়েটা বলে, হ্যাঁ, তার নাম দিলীপ। সে আমার মেডিকেল কলেজের ক্লাসমেট। কলেজ যখন শুরু হলো তবে সে কিরকম জানি ছিল। একা একাই থাকতো সব সময়, কারোর সাথে কথা বলতো না, সব সময় টেনশনে থাকতো। যখন আমরা কলেজের থার্ড ইয়ারে উঠি তখন সোয়াতি নামে একটা মেয়ে অমুক কলেজ থেকে ট্রান্সফার হয়ে আমাদের কলেজে অ্যাডমিশন নেয়। সোয়াতিকে দেখেই দিলীপ তার প্রেমে পড়ে যায়। এভাবেই দিন যেতে থাকে। সোয়াতি অনেক ভালো একটা মেয়ে ছিল। অল্প সময়ের মধ্যে সে আমাদের সবার সাথে মিশে যায়। এদিকে দিনে দিনে দিলীপের ভালোবাসার প্রবণতাও বাড়তে থাকে। সোয়াতি যেখানেই যেত দিলীপ তাকে ফলো করত। আমাদের ক্লাসে সন্দীপ নামে একটা ছেলেও ছিল। মাঝখান থেকে সেও সোয়াতিকে ভালোবাসতে শুরু করে। সোয়াতি আর সন্দীপ একই শহরেই থাকতো, তাই দুজন একসাথে কলেজে আসতো, আবার একসাথেই যেত। দিন যত যাচ্ছিল তারা দুজন অনেক কাছাকাছি চলে আসছিল। আর এই বিষয়টা দিলীপ কোনোভাবেই মেনে নিতে পারছিল না। চলে আসে হোলি। হোলির দিন আমরা সবাই কলেজে একটা প্রোগ্রাম করি। সব বন্ধু বান্ধব মিলে হোলি সেলিব্রেট করছিলাম। মাঝখান থেকে সোয়াতিকে সন্দীপ নিয়ে যায় কলেজের ভেতর, আর তারা দুজন অনেকটাই কাছাকাছি চলে আসে। আর এটা দিলীপ দেখে ফেলে। পরবর্তীতে দিলীপ এটা সহ্য করতে না পেরে সন্দীপকে গিয়ে অনেক পেটায়। কলেজে বিচার আসলে প্রিন্সিপাল সবার সামনে দিলীপকে অনেক কথা শোনায়। সাথে সোয়াতিও দিলীপকে অনেক অপমান করে। তুমি কিভাবে আমার বন্ধুর গায়ে হাত দিলে? তোমার সাহস তো কম না? এন তেন আরো অনেক কিছু। আর এটা দিলীপ কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এভাবেই কিছুদিন চলে যায়। একদিন হঠাৎ সোয়াতি সুইসাইড করে বসে। তাকে আমরা প্রাণপণ বাঁচানোর চেষ্টা করি, কিন্তু আমরা তাকে বাঁচাতে পারিনি। কেউই বলতে পারছিল না কেন সে এমনটা করলো। এরপর একজন লোক এসে সোয়াতিকে আমাদের পাশের রুমে নিয়ে যায়, যেখানে লাশ রাখা হতো। দিলীপ তখন তার রুমে যাচ্ছিল। লোকটা দিলীপকে দেখতে পেয়ে রুমে ডেকে আনে আর সোয়াতির উপর থেকে কাপড়টা সরিয়ে বলে,
তোমার কাছে চান্স আছে। সে এখন তোমার। আমি জানি তুমি তাকে কতটা ভালোবাসতে। তুমি তার সাথে যা করার করো, কেউ তোমাকে কিছুই বলবে না। আর ভয় পেও না, আমি কাউকে কিছু টের পেতে দেব না। আমি বাইরেই আছি, তুমি তোমার কাজ করো। এরপর লোকটা রুম থেকে বেরিয়ে আসে। আর মনে আছে কি, একটা মেয়ের সাথে যে দিলীপ কল্পনাতে নেচেছিল, এই সেই মেয়ে। একটু পর এদিক দিয়েই আমি যাচ্ছিলাম। রুমের ভেতর অস্বাভাবিক শব্দ শুনে চেক করার জন্য আমি রুমটার জানালার কাছে যাই। আর গিয়ে যা দেখি, আমি তো নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার কান্নার শব্দ শুনে দিলীপ আমাকে দেখে ফেলে। আমি সেখান থেকে কোনোভাবে হোস্টেলে পৌঁছাই। হোস্টেলের সবাইকে দিলীপের এসব ঘটনা বলে দেই। এতে করে দিলীপ আমাকে মারার জন্য উঠে পড়ে লেগে যায়। আমার ক্লাসমেটরা তখন এসে আমাকে বাঁচায়। এরপর তাকে কলেজ থেকে সাসপেন্ড করে একটা মেন্টাল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ডাক্তার তখন বলে, আমি অঞ্জলির কথায় যা বুঝতে পারি, তার নাইক্রোফিলিয়া নামক রোগটা হয়েছে। বেটরি বলে, আপনি কি আমাকে একটু এক্সপ্লেন করে বলবেন? ডাক্তার তখন বলে, এটা এমন একটা রোগ, বলতে পারেন একরকম মেন্টালি সমস্যা। অ্যাট্রাকশন, বুঝতেই তো পারছেন। তাদের শুধু ডেড বডি প্রয়োজন। এটা বিষয় না যার সাথে সে ক্লোজ হবে সে বেঁচে আছে নাকি মরে গেছে। এই রোগটা যদি কারো হয়ে যায়, তবে সে শুধু মৃত মানুষের সাথে মেলামেশা করার নেশায় পড়ে যায়। আর মানুষকে খুন করা তার কাছে একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়ায়। ব্যাটারি বলে, এই রোগটার কি কোনো চিকিৎসা নেই? ডাক্তার বলে, মেডিকেলি খুব বেশি করা যাবে না, তবে সে যদি এটা বুঝতে পারে সে যে কাজটা করছে এটা খারাপ, তবেই শুধু এর থেকে বেরোনো সম্ভব। অঞ্জলি বলে, স্যার, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট। আপনি কি ওই রুমে আমার জায়গায় আর কাউকে ডিউটির জন্য পাঠিয়ে দেবেন? তার যে কোনো সময় জ্ঞান আসতে পারে, আর আমাকে যদি দেখে আমাকে মেরে ফেলবে স্যার। ব্যাটারি বলে, তুমি চিন্তা করো না, সিকিউরিটির জন্য আমি এখানে আছি। আর আমার পুলিশ স্টাফকে বলছি এক্ষুনি আসতে, তারা এখানেই থাকবে। এদিকে কল সেন্টারে যারা ছিল তারা একটু ঘাটাঘাটি করে দিলীপের ফোনের সিগন্যাল ট্রেস করে দিলীপের বাড়ির লোকেশন বের করে আর এটা কল করে ভেট্রিকে জানায়। তো ভেট্রি সব তথ্য নিয়ে দিলীপের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে দিবিয়ার যখন জ্ঞান আসে, সে দেখে তার হাত পা বাঁধা। দিবিয়া তো আরো ভয় পেয়ে যায়। এদিকে যেমন রুমটা ছিল ঘন অন্ধকারে আচ্ছন্ন, অন্যদিকে থাকে থাকে সাজানো ছিল কেমিক্যাল ভরা এক একটা বোতলে কারো আঙুল, হাত, শরীরের বিভিন্ন অংশ। এসব দেখে দিবিয়া আরো ঘাবড়ে যায়। তবে এখন এগুলো ভাবার সময় না, নিজেকে কোনোভাবে সামনে রাখে। তার সামনেই একটা বেডশিটের নিচে একটা ট্রেতে একটা ছুরি রাখা ছিল। ছুরিটা কোনোভাবে মুখ দিয়ে তার হাতের নাগালে আনে। এরপর হাত পায়ের বাদ ছুরিটা দিয়ে কেটে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু রুমটা চারদিক দিয়েই বন্ধ করা ছিল। এদিকে ওদিকে দিবিয়া পাগলের মতো ছুটতে থাকে। একটা সময় দিবিয়ার চোখে পড়ে একটা জানালা। সে তখন জানালার গ্লাস ভেঙে কোনোভাবে বাইরে বেরিয়ে আসে। তখনই এখানে দিলীপের ফোনের লোকেশন ট্রেস করে ব্যাটারিও আসে। ব্যাটারি ঘরের ভেতর ঢুকে দিবিয়াকে ডাকতে থাকে, কিন্তু দিবিয়ার কোনো নাড়াচড়া নেই। রুমের চারদিকে ছড়িয়ে আছে জিনিসপত্র, বাথরুমের দরজাটাও ভাঙা, সবকিছুই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ব্যাটারি মনে করে হয়তো দিবিয়াকে দিলীপ মেরে ফেলেছে। ব্যাটারি অনেকটাই ইমোশনাল হয়ে যায়। আর এদিকে দিবিয়া দিলীপের বাড়ি থেকে বেরিয়ে দৌড়তে দৌড়তে গিয়ে একটা ফার্মেসিতে উঠে। দিবিয়া এই দাদুকে বলে, আঙ্কেল আমাকে বাঁচান, আর সবকিছু ভেঙে বলে। বিষয়টা বুঝতে পেরে লোকটার স্ত্রী দিবিয়াকে রুমে নিয়ে যায়। আর এটা ফার্মেসি বললে ভুল হবে, এটা বাড়ির সামনের রুমটা তারা ফার্মেসি বানিয়ে দিয়েছে। এই ঠাম্মা দিবিয়াকে জল খাইয়ে দেয়। দিবিয়া এরপর তাদের এখান থেকে কল সেন্টারে কল করে তার লোকেশন জানিয়ে দেয়। ব্যাটারিকে বর্ষা তখন কল করে বলে, দিবিয়া দিলীপের বাড়ি থেকে পালিয়েছে, একটু আগেই আমাদের কাছে কল করেছিল, সে এখন একটা ফার্মেসিতে আছে। ব্যাটারি বলে, ফার্মেসির সব ডিটেলস বের করো আর সেখানে তাড়াতাড়ি ফোর্স পাঠিয়ে দাও। এদিকে আমরা দেখতে পাই রেখা পরিমল মানে সিঙ্গারাওয়ের কাছে এসেছে। পরিমল রেখাকে দেখে বলে, আপনি চিন্তা করবেন না, আপনার ভাগের টাকা আপনি শীঘ্রই পেয়ে যাবেন। আমার হিসাব সব সময়ই ক্লিয়ার থাকে। রেখা বলে, ওই বাচ্চাটা কোথায়? পরিমল বলে, ও তাহলে আপনি ওই বাচ্চাটার জন্য এখানে এসেছেন? তার মা আমার টাকা এখনো দেয়নি, তাই তো তাকে নিয়ে আসতে হলো। আপনি চিন্তা করবেন না, আপনার টাকা আপনি পেয়ে যাবেন। রেখা তখন তার বন্দুকটা বের করে বলে, এই তোর সব নেকামু কথা শুনতে আমি এখানে আসিনি, সত্যি করে বল বাচ্চাটা এখন কোথায়? পরিমল বলে,
এই বন্দুক তুই অন্য কাউকে গিয়ে দেখা। পরিমলের এখানে মানুষ চিনতে ভুল হয়। রেখা তখন রেখে পরিমলের হাঁটুতে একটা গুলি করে। রেখা এরপর এই লোকটাকে বলে, এই তুইও একটা খাবি নাকি? না বলবি বাচ্চাটা কোথায়? লোকটা তখন ভয়ে বাচ্চাটা কোথায় বলে দেয়। রেখা বলে, এই শিবা তার সাথে যা তো, বাচ্চাটাকে নিয়ে আয়। সিন আসে হাসপাতালে। এদিকে আমরা দেখতে পাই অঞ্জলি যখন দিলীপের ট্রিটমেন্ট করতে তার রুমে যায়, তখনই দিলীপ অঞ্জলির উপর অ্যাটাক করে আর একটা কেঞ্চি অঞ্জলির গলায় ঢুকিয়ে অঞ্জলিকে মেরে ফেলে। এরপর সে সেখান থেকে পালিয়ে আসে। সিন আসে ফার্মেসিতে। এই ঠাম্মা দিবিয়াকে সান্ত্বনা দিচ্ছিল, আর এই দাদু আমরা জানতে পারি একজন রিটায়ার্ড আর্মি। বিপদ দেখে সে একটা বন্দুকে গুলি লোড করে। একটু পর এই ফার্মেসিতে দিলীপও আসে। আসলে এই ফার্মেসির অপোজিট রোডের বাড়িটাই হচ্ছে দিলীপের। সে এসেছে একটা ঔষধ নিতে। তখনই ব্যাটারি ফার্মেসিতে কল করে আর বলে, দিবিয়া নামে একটা মেয়ে কি আপনার দোকান থেকে কল করেছিল? এই ঠাম্মাটা বলে, হ্যাঁ। ব্যাটারি বলে, আপনি তার খেয়াল রাখবেন, আমি আসছি। ঠাম্মা বলে, মেয়েটা এখন সেফে আছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। দিলীপ বুঝে যায় দিবিয়া পালিয়ে এই দোকানে এসে লুকিয়েছে। দিলীপ জিজ্ঞেস করে, কি হয়েছে আন্টি? ঠাম্মা বলে, আমার তো মনে হয় আমাদের এরিয়াতে কোনো কিলার আছে। এই তো একটু আগেই একটা মেয়ে আমাদের কাছে পালিয়ে এসেছে। দিলীপ বলে, মেয়েটা এখন কোথায়? ঠাম্মা বলে, এই তো ভেতরেই আছে। দিলীপ তখন দোকানের চারপাশ দেখে দোকানের শাটারটা বন্ধ করে দেয়। ঠাম্মা বলে, এটা কি করছো দিলীপ? দিলীপ একটা মুচকি হাসি দিয়ে ঠাম্মার মাথায় একটা হাতুড়ি দিয়ে পাড়ি মেরে ফেলে। দিলীপকে দেখে দিবিয়া একটা সোফার পেছনে লুকিয়ে পড়ে। দিলীপ দিবিয়াকে দেখে সোফার পেছন থেকে বের করে দিবিয়ার উপর অনেক টর্চার করতে শুরু করে। তখনই এই দাদুটা এসে দিলীপকে দাঁড়াতে বলে। এদিকে দিবিয়া পালিয়ে যাচ্ছে দেখে সে বন্দুককে ভয় না পেয়ে দাদুর উপর উল্টো অ্যাটাক করে। অন্যদিকে পুলিশও দোকানের সামনে এসে গেছে। দোকানের শাটার বন্ধ দেখে তারা এটা বুঝতে পারে দিলীপ এখানেও এসে গেছে। দিলীপ এদিকে দিবিয়াকে মারার জন্য উঠে পড়ে লেগে যায়। এই দাদুটা তখন আটকায়। দিলীপ তখন হাতুড়ি দিয়ে খুবই খারাপভাবে এই দাদুটাকে মারতে থাকে। লোকটার চিৎকার শুনে ব্যাটারি তার পুলিশ টিমকে নিয়ে তাড়াতাড়ি করে দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে। দেখে সামনেই এই ঠাম্মাটার লাশ। ব্যাটারি তার পালস চেক করে দেখে সে মারা গেছে। ভেতরে ঢুকে দেখে দিবিয়াও নেই, দিলীপও নেই। দাদুটাকেও দিলীপ মেরে আদামোড়া করে ফেলেছে। ব্যাটারি তার টিমকে বলে লোকটাকে হাসপাতালে নিয়ে যেতে। আর এদিকে আমরা দেখতে পাই দিবিয়া পালাতে গিয়ে নিজের অজান্তেই একটা কবরস্থানে ঢুকে পড়ে। এদিকে তার পেছনে দিলীপও আবার ধাওয়া করছে। এখন তো আর কিছু করারও নেই। ভয়কে জয় করে কবরস্থানেই লুকিয়ে পড়ে। এদিকে দিলীপ যখন এদিক দিয়েই যাচ্ছিল, কবরস্থানের গেটটা খোলা দেখে বুঝতে পারে দিবিয়া এখানেই কোথাও লুকিয়ে আছে। ভেতরে গিয়ে দিবিয়াকে খুঁজতে থাকে। দিবিয়া এদিকে একটা গর্তের মধ্যে লুকিয়েছিল। খানিকক্ষণ সময় খোঁজাখুঁজি করার পর দিলীপ দিবিয়াকে খুঁজে পায় আর দিবিয়াকে টেনে গর্ত থেকে তুলে। এরপর একটা ডান্ডা দিয়ে দিলীপ যখন দিবিয়াকে মারতেই যাবে, তখনই এখানে ব্যাটারি এসে দিলীপকে আটকায়। শুরু হয় দিলীপ আর ব্যাটারির রামধুলাই। তবে ব্যাটারি দিলীপের সাথে বেশিক্ষণ পেরিয়ে উঠতে পারে না। তবে দিলীপের টার্গেট তো ব্যাটারি না, আর ব্যাটারিকে মারারও তার কোনো ইচ্ছা নেই। তার তো টার্গেট দিবিয়া। তাই দিলীপ ব্যাটারিকে পিটিয়ে আদামোড়া করে দিবিয়ার উপর আবার অ্যাটাক করে। তখনই আবার ব্যাটারি এসে দিলীপকে বাধা দেয় আর দিবিয়াকে বলে পালিয়ে যেতে। তবে এখন দিলীপের মাথা গরম হয়ে যায়। ব্যাটারিকে কোনোভাবে ছাড়িয়ে ব্যাটারিকে অনেক খারাপভাবে মারতে থাকে। পেছন থেকে তখনই দিবিয়া এসে দিলীপের মাথায় বাড়ি মেরে দিলীপকে মেরে ফেলে। তার একটু পর রেখাও দিয়াকে এখানে নিয়ে আসে। দিয়া দিবিয়াকে দেখে মা মা ডেকে দৌড়ে দিবিয়ার কাছে আসে। এরপর সিন আসে 1 বছর পর। আমরা দেখতে পাই দিবিয়ার এমন সাহসিকতার পরিচয়ের জন্য ব্যাটারি দিবিয়াকে পুলিশ বানানোর জন্য একটা একাডেমিতে ট্রেনিং করার জন্য পাঠিয়েছে। দিবিয়া সেখানে এখন ট্রেনিং করছে। একটু পর ব্যাটারি দিয়াকে নিয়ে একাডেমিতে আসে। একজন লেডি ইন্সপেক্টর তখন দিবিয়াকে বলে, আপনার মেয়ে আপনার সাথে দেখা করতে এসেছে ম্যাডাম। দিবিয়া বলে, কোথায় এখন সে? লেডি ইন্সপেক্টর বলে, পার্কিং এরিয়াতে দাঁড়িয়ে আছে। দিবিয়া দৌড়ে এসে দিয়াকে কুলে তুলে আদর করতে লাগে। দিয়া
দিয়া দিবিয়াকে জন্মদিনের উইশ করে। দিবিয়া উইশটা শুনে কিরকম হয়ে যায়। ভেট্রিও এসে দিবিয়াকে উইশ করে। আমি জানি তোমার মনে এখন কি চলছে। কোথাও না কোথাও এসব কিছুর জন্য আমিই দায়ী। তবে যা হওয়ার তো হয়ে গেছে, এগুলো তো আর ভেবেও কোনো লাভ নেই। এই পৃথিবীতে কেউই শান্তিতে নেই। এক একজন এক এক রকম কষ্ট নিয়ে বেঁচে আছে। তাই বলে কি তারা বসে আছে? না, তারা নিজের মতো করে নিজেকে মানিয়ে নিয়েছে। তোমাকেও দিবিয়া এখন এসব ভুলতে হবে। অনেক সময় আমাদের জীবনে এমন পরিস্থিতি আসে যেখানে আমাদের কিছু করার থাকে না। তোমার কাছে আমার একটাই অনুরোধ, এখন তুমি ভাবো সামনের দিনগুলো কিভাবে সুন্দর করবে। তোমার ডিসিশনের উপর দিয়ার পুরো লাইফ ডিপেন্ড করছে। আমি জানি তুমি এই দিনগুলো কখনো ভুলতে পারবে না, তবে দিয়া না হয় এই দিনটা তোমার জন্মদিন হিসেবেই মনে রাখলো। এরপর তারা তিনজন মিলে দিবিয়ার জন্মদিনটা সেলিব্রেট করে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটা সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।